হ্যালো এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার যে মডেল কোশ্চেন পেপার রয়েছিল মানে রায় মার্টিনের, তার আমরা মডেল কোশ্চেন পেপার 13 পর্যন্ত অলরেডি হয়েছিল। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 14 থেকে বাকিটি করার চেষ্টা করব, মানে যতটা সম্ভব হয়। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। পেজ নাম্বার 417। 1 নম্বর অঙ্কটা কি বলছে, একটা সেট দিয়েছে, নাম দেয়নি 1 2 3। এই সেটটা বলেছে সংগত যেসব সমতুল্যতার সম্বন্ধে 1 2 এবং 2 1 থাকবে তাদের সংখ্যা কত হবে। তাহলে এই সেটটার নাম আমি দিয়ে দিচ্ছি এ। তাহলে এই সেটের কার্তেসিয়ান প্রোডাক্ট বা কার্তেসিয়ান প্রোডাক্টের যে সেটটা, সেটাতে কী কী এলিমেন্ট থাকবে, এখানে কটা এলিমেন্ট থাকবে কার্তেসিয়ান প্রোডাক্টে 3 × 3 3 3 9টা এলিমেন্ট থাকবে। কী কী থাকবে 1 1 1 2 1 3, তারপরে থাকবে 2 1 2 2 2 3, তারপরে কি থাকবে 3 1 3 2 3 3। তাহলে এই সেটের যে কোনো সাবসেটই হয়ে যাবে রিলেশন বা সম্বন্ধ। এটা আমরা সম্বন্ধেতে পড়েছি। তাহলে রিলেশন R1 যদি এরকম হয়, এখানে কি বলছে 1 2 এবং 2 1 থাকবে। তাহলে 1 2 আর 2 1 রাখছি আমরা। তারপরে এটা সমতুল্যতা হতে বলেছে। তাহলে সমতুল্যতা হতে গেলে কি কি আরও লাগবে 1 1 2 2 আর একটা লাগবে 3 3। তাহলে এটা সসম হলো 1 2 2 1 আছে, তাহলে এটা আমাদের 1 2 2 1 আছে, তাহলে আমাদের এটা প্রতিসম হয়ে গেছে। তাহলে এটা প্রতিসম সসম হয়েছে। এবার আমরা চেক করে নিব এটা কি সংক্রমণ হচ্ছে কিনা। তাহলে 1 2 2 1 আছে, তাহলে 2 2 কাটলে 1 1ও আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে 2 1। আরও ধরো 1 2 এখানে আছে 2 2, তাহলে 2 2 হলে 1 2 হয়ে যাচ্ছে। তার মানে এটা প্রত্যেকটা এলিমেন্টের কি সংক্রমণ হচ্ছে দেখো। 1 চেক করে নিই, এটা 1 2 আরে আছে, আর 2 দিয়ে স্টার্ট হলে 2 1ও আরে আছে, কিন্তু এখানে 1 1 কি আরে আছে, হ্যাঁ আছে, তার মানে এটা ট্রানজিশন হয়ে যাচ্ছে। 2 1 আরে আছে, এবার 1 দিয়ে স্টার্ট হচ্ছে এটা আর এটা, তাহলে এটা হচ্ছে 1 1ও আরে আছে। তাহলে এখান থেকে 1 1 কাটলে 2 1 আরে আছে, তাহলে অবশ্যই আছে। তাহলে এটা ট্রানজিশন হয়ে যাচ্ছে, ট্রানজিটিভ হয়ে যাচ্ছে 1 1 আর 2 2। 1 1 দিয়ে স্টার্ট হচ্ছে এটা, তাহলে 1 1, আবার এখানে 1 দিয়ে স্টার্ট হচ্ছে এটা, তাহলে এখান থেকে হচ্ছে 1 2, তাহলে 1 1 কাটলে 1 2, তাহলে এটাও আরে আছে, এটাও আরে আছে, তার মানে এটাও ট্রানজিস্ট হয়ে যাচ্ছে। এটা 2 2 2 2 কোথায় স্টার্ট আছে এখানে, তাহলে 2 2 আর 2 1 আরে আছে, বাট এখান থেকে 2 1 আরে আছে, তার মানে এটাও হয়ে যাচ্ছে আর এটাও হয়ে যাচ্ছে। দেখো 3 দিয়ে কোথাও নাই, না থাকলে আমরা চেক করব না। 3 3 যদি আরে থাকে আর 3 দিয়ে স্টার্টিং কোথাও নাই, তাই জন্য এটা ট্রানজিটিভ হয়ে যাবে। এটা আমরা দুটো ডেফিনেশন পড়েছিলাম, তার মানে এটা সমতুল্যতা সম্বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে একটা সমতুল্যতা সম্বন্ধ পেলাম, আর কি পেতে পারি এরকম, এখানে বলেছে কতগুলো সমতুল্যতার সম্বন্ধ পেতে হবে। তাহলে আর কি পেতে পারি, ধরো R2 নিলাম, এই কটা তো আমাকে লাগবে 1 1 1 1 1 1 সরি 2 2 3 3, আর এখান থেকে নিলাম 1 2 2 1। তাহলে অলরেডি 1 2 3 4 5টা নিয়ে নিয়েছি। এখানে কটা আছে টোটাল 9টা। তাহলে এখান থেকে আমি একটা চুজ করছি, ধরে নিলাম 2 3 নিলাম, আমি 2 3 নিলাম, তার মানে অবশ্যই আমাকে 3 2 নিতে হবে। 2 3 নিলে তো 3 2 নিতে হবে, কেন, কারণ কি আমাকে দেখাতে হবে এটা প্রতিসম হচ্ছে কিনা। তাহলে 2 3 নিলে অবশ্যই 3 2 থাকতে হবে, নাহলে তো প্রতিসম হবে না। তাহলে 3 2 নিলাম, 2 3 নিলাম। এবার এই দুটো চেক করে দেখবো, এগুলো তো ট্রানজিটিভ হয়ে গেছে। এবার এই দুটো চেক করে দেখবো আমাদের ট্রানজিটিভ আছে কিনা। তাহলে 2 3 আরে আছে, 3 2 আরে আছে, তাহলে এখান থেকে আমরা জানি 2 2 আরে আছে, তাহলে এটাও ট্রানজিটিভ হয়ে যাচ্ছে। এখানে 3 2 আরে আছে, আর 2 দিয়ে শেষ কোথায়, এখানে একটা, এখানে একটা, তাহলে এটা যদি নিই 3 2 আরে আছে, 2 1 আরে আছে, কিন্তু এখানে 3 1 কি আরে আছে, 3 1 আরে নাই, তার মানে এটা ট্রানজিটিভ হতে পারছে না। তাহলে এটা ট্রানজিটিভ হতে পারছে না, এটা ট্রানজিটিভ হওয়ার জন্য বা সংক্রমণ হওয়ার জন্য আমাকে কি লাগবে, 3 1 আরে লাগতে হবে। তাহলে 3 1 যদি আরে থাকে, তার মানে 1 3ও নিতে হবে আমাকে। তাহলে 1 3ও নিতে হবে, কেন, কারণ কি 3 1 এর প্রতিসম হচ্ছে 1 3, 3 1 নিলে তো 1 3 নিতেই হবে, নাহলে তো প্রতিসম হবে না। তাহলে 1 3 নিলে এটা কটা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে পুরো এই সেটটাই চলে আসছে, দেখো পুরো A × A এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে R2 A × A এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তার জন্য এই দুটোই রিলেশন পাবো। পুরো সেটটা চলে এলো, আর এর যতই সাবসেট নাও এই দুটো ছাড়া আর কোনো ট্রানজিটিভ রিলেশন পাবে না।
তাহলে আমাকে কটার সমতুল্যতা বা ইকুইভ্যালেন্স রিলেশন পাবে না। তাহলে সমতুল্যতার জন্য কটা পাচ্ছি? দুটো। তাহলে এক্ষেত্রে 2 কথাটা হচ্ছে অপশন বি। এটা ভালো অঙ্ক আসার মতো। এটা এবিটিওতেও আছে, আমি দেখেছি। এবিটিএ আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব, দেখা যাক হচ্ছে কিনা। তাহলে 1-এরটা পাচ্ছি আমরা বি। এবার আমরা 2-এরটা দেখি, চলো। নাম্বার 2 কী বলছে? R1 একটা রিলেশন দেওয়া আছে, কেমন? x, y such that 1 + xy > 0। তাহলে এই R1 সম্বন্ধটি কেমন হবে সেটা দেখাতে হবে, যেখানে x আর y এসে রিয়েল নাম্বার থেকে বিলং করছে। তাহলে R1 সম্বন্ধটি কেমন সেটা দেখাতে হবে। প্রথমে আমরা সসম যদি চেক করি, সসম। তাহলে সসম যদি চেক করি, তাহলে আমরা এ বি আর এ আছে, এ আর এ আছে নিব। এ বিলংস টু R1, এ বিলংস টু R1, যেখানে এ বিলংস টু রিয়াল নাম্বার। তাহলে R1-এ যদি থাকে তাহলে এটা a ইন্টু এ, এটা কি > 0 বলতে পারো? 1 + a²। আমরা জানি a² সবসময় > 0 হয়। তাহলে এটা যদি অ্যাটলিস্ট 0 হয়, তাহলে 0 সঙ্গে 1 যোগ করলে 1 হবে। তাহলে এটা সবসময় > 0 হবে। কেন? কারণ কি a² সবসময় আমাদের পজিটিভ হয়। তাহলে এটা পজিটিভ হলে, বা যদি 0 হয়, তাহলে 0 হলে 1 তো থাকবে, তাই জন্য এটা অলওয়েজ পজিটিভ হবে। তার মানে এটা সসম আসছে, কিন্তু সসম এখানে বলছে সসম নয়, তার মানে অপশান এ ভুল হয়ে যাবে। এবার প্রতিসম যদি চেক করি, আমরা ধরো নিলাম a, b R1-এ আছে, যেখানে a ও রিয়াল নাম্বার আর b ও রিয়াল নাম্বার, a ও রিয়াল নাম্বার আর b ও রিয়াল নাম্বার। তাহলে আমাকে বলতে হবে b, a আর এ আছে কিনা। তাহলে a, b আর এ থাকলে 1 + ab এটা > 0 হবে। তাহলে 1 + ab > 0 হলে 1 + b ও > 0 হবে। a b প্রোডাক্ট যা হবে, b এর প্রোডাক্ট তো সেমই হবে। তাহলে এটা এখান থেকে আমরা বলতে পারবো b, a R1-এ আছে। তাহলে R1টা প্রতিসম হয়ে যাচ্ছে, R1টা সসম হয়ে যাচ্ছে। কিন্তু এখানে অপশানে বলেছে প্রতিসম নয়, তার মানে অপশান বিও ভুল। এবার আমরা আর আমাদের সমতুল্যতার জন্য আমাকে চেক করতে হবে কি? সংক্রমণ। তাহলে সংক্রমণের জন্য একটা যদি এক্সাম্পল এমন খুঁজে পাই যেটার জন্য সংক্রমণ হচ্ছে না, তাহলে পুরো আমাদের রিয়েল নাম্বারটা, এই পুরো নাম্বারটা সংক্রমণ হয়ে যাবে। তার জন্য আমরা ধরো নিলাম -1, 0। এটা কি R1-এ আছে? আমরা যদি এটা প্রোডাক্ট করি, 1 + -1 × 0, -1 × 0 করলে 0। আমরা জানি এটা > 0, তার মানে এটা R1-এ বলতে পারছি। অনুরূপভাবে যদি ধরো নিলাম আমরা 0 থেকে 0,2, এটা কি R1-এ আছে বলতে পারবো? দেখো 1 + 0 × 2 মানে 0, এটাও > 0, তার মানে এটাও R1-এ আছে বলতে পারবো। তাহলে এই দুটো R1-এ যদি থাকে, তাহলে এখান থেকে -1,2 এটা কি R1-এ আছে? এটা চেক করার জন্য আমরা কী করবো? 1 + -1 × 2, তাহলে এখান থেকে পাচ্ছি 1 - 2, দ্যাট মিনস -1 কি > 0? কখনোই নয়, -1 তো 0 থেকে ছোটো, তাই জন্য এটা R1-এ নাই, তার মানে এটা সংক্রমণ নয়। তাহলে R1টা সংক্রমণ হতে পারছে না। তাহলে R1 সংক্রমণ নয় বলেছে অপশান সি, তাহলে 2-এর ক্ষেত্রে অপশান সি। আর যেহেতু এটা সংক্রমণ নয়, তাহলে সমতুল্যতা হতে পারবে না। তাহলে 2-এরটা হয়ে গেল। এবার আমরা 3-এর যে স্তম্ভ মিলামিলি আছে সেটা একটু দেখে নিই, চলো। দেখো, স্তম্ভ মিলামিলিতে যেটা আগে সহজ হবে, যেটা তুমি পারবে, সেটা উত্তর বের করার চেষ্টা করবে। তাহলে 3 নম্বর পয়েন্টটা দেখো কি বলেছে আমাকে। A টু বি একটি বাইজেক্টিভ এবং বিপরীত চিত্রণ। বাইজেক্টিভ রিলেশন বা বিপরীত চিত্রণ এক্সিস্ট হয় কখন? যখন চিত্রণটি 1-1 এবং 1-2 হয়, মানে 1-1, 1-1 এবং 1-2 হয়, মানে 1-1 ও উপরী চিত্রণ হয়। তাহলে 1-1 and 1-2 বা 1-1 এবং 1-2 কথাটা হচ্ছে অপশান ডিতে। তাহলে 3-এর ক্ষেত্রে অপশান ডি অবশ্যই হবে। তাহলে 3-এর ডি একমাত্র অপশান রয়েছে বিতে। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা উত্তর পেয়ে গেলাম অলরেডি। আর বাকিগুলো যদি দেখো, 4-এরটা কী বলেছে? বাইজেকশন কোন 1 নাম্বারটা দেখো, যদি এফ ম্যাপ এ থেকে বি, এটা কি বলেছে? একটি একৌকিক চিত্রণ হয়, তাহলে আমার এটা কি হবে? নাম্বার অফ এলিমেন্ট অফ এ লেসার ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্ট অফ বি হবে। কেন? কারণ এ আর বি, যদি এ একটা সেট, বি একটা সেট, তাহলে এটাকে যদি 1-1 হতে যায়, ধরো এখানে 4টে এলিমেন্ট আছে, তাহলে একটা এখানে গেল, প্রত্যেকটা আলাদা আলাদা যেতে হবে। কিন্তু এখানে ধরো এ রিলেশনে বেশি হয়ে গেছে আর এখানে কম হয়ে গেছে, তাহলে এটা হয় এখানে যাবে, না হয় এখানে যাবে, না হয় এখানে যাবে। মানে ফাংশন হতে গেলে তো যে কোনো একটা প্রত্যেকটার ইমেজ পাবো। তাই জন্য এখানে যদি এ বেশি হয়ে যায়, নাম্বার অফ এলিমেন্ট অফ এ যদি বেশি হয়ে যায়, তখন আর 1-1 হতে পারবে না। কিন্তু নাম্বার অফ এলিমেন্ট অফ বি যদি বেশি হয়, তাহলে এই পয়েন্টটা থাকলো না, তাহলে কিন্তু 1-1 হয়ে যাবে। কারণ বি এ আমরা জানি বি সেটে যদি এলিমেন্ট ছুটে যায় তাও কোনো প্রবলেম হবে না। তাহলে 1-1 হওয়ার জন্য এই শর্তটা আমাদের ম্যান্ডেটরি, এটা মনে রাখবে, অন্যান্য থিওরেমেও কাজে লাগতে পারে। তাহলে 2-এরটা কি বলছে? এফ ম্যাপ এ টু বি, এখানে বলেছে উপরী চিত্রণ। তাহলে উপরী চিত্রণ হতে গেলে কি হতে হবে? বি সেটের কোনো এলিমেন্টের প্রি ইমেজ যাতে না ছোটে,
তাহলে এখান থেকে ধরো এটা হলো এটা হলো এটা হলো, তাহলে এখানে বড় কোনটা হবে, বড় কোনটা হতে হবে, বিটাকে বড় হতে হবে এর থেকে অথবা সমান হতে হবে। তার মানে এখান থেকে উল্টো হয়ে যাবে, নাম্বার অফ এলিমেন্ট অফ বি এ সেটটাকে বড় হতে হবে, মানে বি সেটের তো কোনো এলিমেন্ট যাতে না ছুটে, তাহলে অবশ্যই এ সেটটাকে বড় হতে হবে। এ সেটে এলিমেন্ট তো ছুটবে না, আবার বি সেটেও যাতে না ছুটে, হয় সমান হতে হবে অথবা এ সেটটাকে বড় হতে হবে, নাম্বার অফ এলিমেন্ট অফ এ যতগুলো আছে সেটা বড় হতে হবে। তার মানে এটার অ্যাকচুয়ালি উল্টো হতে হবে। তাহলে এক্ষেত্রে কোথায় রয়েছে আমাদের অপশান 2 এর ক্ষেত্রে আমরা পাচ্ছি সি, তাহলে 2 এরটা যাচ্ছে সি, আর 1 এরটা যাচ্ছে আমাদের বি, তাহলে 1 এর বি। এবার আমরা 4 এরটা দেখে নেব। 4 এরটা কী বলছে, 3 এরটা তো পেয়ে গেছি ডি, 4 এরটা বলছে একটি বাইজেক্টিভ কখন হবে, যদি এফ ম্যাপ এ টু বি এটা একটি বাইজেকশন কখন হবে। বাইজেকশন কখন হবে, বাইজেকশন মানে 1 1 1 2, বাইজেকশন কখন হবে, যদি নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্ট অফ বি হয়, এটা ক্ষেত্রেও বাইজেকশন হয়। আর এখানে একটা উত্তর আছে যে বাইজেকশন হলেও 4 এরটাও কিন্তু ডিতে যেতে পারতো, 3 এরটাও কিন্তু 3 এরটাও এ যেতে পারতো, কিন্তু এখানে অপশানগুলো যদি দেখি 1 এর সি মানে বাইজেক্টিভ এবং অপরিচিত না, তার মানে 3 এরটা দুটো অপশান হবে, একটা হয়ে যেতে পারে অপশান এও হয়ে যেতে পারতো। আর এখানে এটাকে বলেছে বাইজেকশন হলেও এটা 4 এরটা আমাদের কোন অপশান পাচ্ছি আমরা, 4 এরটা পাচ্ছি এ পাচ্ছি, কিন্তু এখানে আমাদের ডিও হয়ে যেতে পারতো, কিন্তু এটা এই দুটো মানে 2 এর সি আর 1 এর বি শুধুমাত্র অপশান বিতে আছে, ওই জন্য অপশান বি সঠিক হচ্ছে। তো এইভাবেও কিন্তু তোমাদের টেস্ট করতে দিতে ভালোভাবে অপশানগুলো দেখবে। এবার আমরা 4 এরটা দেখি, চলো। 4 নম্বর কী বলছে, এফ অফ এক্স একটা ফাংশান কেমন, সাইন এক্স প্লাস কস এক্স, এবং জি অফ এক্স আরেকটা ফাংশান, সেটা কি এক্স স্কোয়ার মাইনাস 1 হয়, তবে যে বিস্তারে জি অফ এফ অফ এক্স অপেক্ষক বিপরীত অপেক্ষকের অস্তিত্ব রয়েছে তা হলো। তাহলে এটা কি করে বের করব, জি এফ অফ এক্স, এই ফাংশানটা কী হবে, জি এফ অফ এক্স হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স। এবার এখানে জি এ ফাংশানে সাইন এক্স প্লাস কস এক্স বসাবো, তাহলে এখান থেকে পাবো সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1, তাহলে এখান থেকে কী পাবো, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স মাইনাস 1, তাহলে এইটুকুটা মানে কত 1 প্লাস 2 সাইন এক্স কস এক্স, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সাইন 2x মাইনাস 1, তাহলে 1 1 কাটলো, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সাইন 2x। তাহলে আমরা এখানে বলেছে বিপরীত অপেক্ষকের অস্তিত্ব রয়েছে তা হল যে বিস্তারে, তাহলে সাইন টু জি এফ অফ এক্স মানে জি কম্পোজ এফ বা এই ফাংশানটাকে আমরা যদি এইচ এফ জি এফ অফ এক্সকে আমরা এইচ এক্স ধরে নিই, তাহলে এইচ এক্স ফাংশানটা হচ্ছে এটা, এই ফাংশানের রেঞ্জ কত, সাইন 2x এর রেঞ্জ হয়ে যায় -1 থেকে, সাইন এক্সের রেঞ্জ হয়ে যায় -1 থেকে 1, তাহলে এই ফাংশানটা এইচ অফ এক্সের যদি রেঞ্জটা -1 থেকে 1 হয়ে যায় তাহলে এটা বাইজেক্টিভ হবে। তাহলে -1 থেকে 1 পর্যন্ত রয়েছে অপশান ডিতে, 4 ক্ষেত্রে অপশান ডি হবে। কারণ কি আমরা জানি যদি এফ ম্যাপ ধরো রিয়েল নাম্বার থেকে -1 থেকে 1 হয়, তাহলে সাইন এক্সের ফাংশানটা কেমন হয়, এরকম হয়ে যায়, তাহলে এর রেঞ্জ কত হবে, -1 থেকে 1 হয়, আর রেঞ্জের সঙ্গে যদি কোডোমেন মিলে যায় তাহলে সেটা বাইজেক্টিভ হয়, বাইজেক্টিভ হলে ইনভার্স এক্সিস্ট করে। তাহলে এখানে বলেছে বিপরীত অপেক্ষক কখন এক্সিস্ট করবে, যখন রেঞ্জ সেট আর আমাদের এটা বলে কোডোমেনটা সেম হলে এক্ষেত্রে ইনভার্স এক্সিস্ট করবে, তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে অপশান ডি। এবার আমরা 5এরটা দেখি, চলো। দেখো 5 নম্বরটা কি বলেছে আমাকে, কোয়াট ইনভার্স অফ -1/√3 এর মুখ্য মান বের করতে হবে। তাহলে কোয়াট ইনভার্স অফ মাইনাস থিটা, এটা কি হয়ে যায় পাই মাইনাস কোয়াট ইনভার্স অফ থিটা হয়ে যায়, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে পাই মাইনাস কোয়াট ইনভার্স অফ 1/√3, তাহলে এখান থেকে এটা কত পাবো, পাই মাইনাস কোয়াট ইনভার্স অফ ট্যান কত ডিগ্রি 30 ডিগ্রি মানে কোয়াট 60 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে পাই/60 মানে পাই/3, কোয়াট 60 ডিগ্রি মান 1/√3 হয়, তাহলে এখান থেকে 3 লস হবে, তাহলে 3 পাই মাইনাস পাই দ্যাট মিনস 2 পাই/3 আসছে আমাদের অ্যান্সার। তাহলে 5 ক্ষেত্রে 2 পাই/3 কোথায় হচ্ছে অপশান এতে, তাহলে 5 ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। এবার 6 নম্বরটা ভালো অঙ্ক, সেটা কি বলেছে, সাইন না কস বলেছে, তাহলে কস ইনভার্স অফ এক্স মাইনাস সাইন ইনভার্স অফ এক্স ইকুয়াল টু পাই/6, এটা দুটো মেথডে করা যায়, একটা অপশান পুটিং মেথড আর একটা ইন জেনারেল মেথড করা যাবে। তাহলে অপশান পুটিং মেথডে আমরা প্রথমে এই অপশানটা যদি নিই, এখানে বলেছে এক্সের ভ্যালু, তাহলে এক্সের ভ্যালু এই অপশানে কত বলেছে হাফ নিই, তাহলে এখানে যদি বসিয়ে দেখবো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম আসছে কিনা, তাহলে কস ইনভার্স অফ হাফ মাইনাস
সাইন ইনভার্স অফ হাফ। তাহলে কস কত ডিগ্রির মান হাফ হয়? সাইন 30 মানে কস 60 হলে এটা কত হয়ে যাবে? π/3 মাইনাস সাইন 30 ডিগ্রি হাফ, তাহলে সাইন 30 ডিগ্রি হলে এটা হয়ে যাবে π/6। তাহলে এটা লসাগু হচ্ছে 6, 3 × 6 2π মাইনাস π, দ্যাট মিনস π/6। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান আসছে, তাই জন্য অপশান এ হয়ে যাবে। এটা গেল মেথড 1। মেথড 1-এ অপশান এ পাচ্ছি। এবার মেথড 2 যদি এখানে দেখি, মেথড 2 কি বলছে? cos ইনভার্স অফ x মাইনাস সাইন ইনভার্স অফ x π/6। আর আমরা একটা রেজাল্ট কি জানি? আমরা জানি যে সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান, বা cos উল্টোটা যদি বলি cos ইনভার্স x প্লাস থাকলে সাইন আর cos যদি আগে পরে নিতে পারি, cos ইনভার্স x প্লাস সাইন ইনভার্স x সমান π/2। আর আমাদের এখানে কত দেওয়া ছিল? cos ইনভার্স x মাইনাস সাইন ইনভার্স x, এটা সমান আমাদের গিভেন দেওয়া ছিল π/6। তাহলে বোথ সাইড যদি যোগ করি, তাহলে যোগ করলে এটা সাইনটা কাটবে, আর এখান থেকে কত হয়ে যাবে? 2 cos ইনভার্স x, আর এই দুটো যোগ করলে π/2 প্লাস π/6, এই দুটো অ্যাড করলে কত হবে? 6 লসাগু, তাহলে 3π প্লাস π, দ্যাট মিনস 4π/6। তাহলে এই দুটো অ্যাড করলে পাচ্ছি 4π/6। তাহলে 2 দিয়ে কাটলে 2 2 4, 2 দিয়ে কাটলে 3, তাহলে π/3 পাচ্ছি আমরা। cos ইনভার্স অফ x সমান π/3। তাহলে x সমান এখান থেকে কী হয়ে যাবে? cos π/3, এটা ইনভার্স ত্রিকোণমিতি থেকে। আর cos π/3 ভ্যালু কত? cos π/3 ভ্যালু কত? cos π/3 হচ্ছে 60 ডিগ্রি, মানে সাইন 30 মানে হাফ। তাহলে x এর ভ্যালু হয়ে যাচ্ছে হাফ। তাহলে এক্ষেত্রেও আমরা হাফ পাচ্ছি, আর হাফ কোথায় রয়েছে? অপশান এতে। তাহলে মেথড 2 থেকেও এ পাচ্ছি, মেথড 1 থেকেও এ পাচ্ছি। তো যে কোনো দুটো তোমরা অপশান টেস্ট করেও করতে পারো, অথবা ইন জেনারেল যে মেথড 2টা বললাম এইভাবেও তোমরা এটা করতে পারো। এবার আমরা লেখচিত্রটা দেখব। লেখচিত্রটা দেখো 7 নম্বর অঙ্কতে কি বলছে? একটা লেখচিত্র দেওয়া আছে, লেখচিত্রটা দেখবে। এটা কার গ্রাফ হবে? এটা y = cos ইনভার্স x এর গ্রাফ হবে। এটা কি করে চেক করবে? তোমরা দেখো এখানে 0 যদি পুট করো x এর জায়গায়, তাহলে y এর ভ্যালু কত পাবে? cos 0 মান 1। তাহলে দেখো 0-তে আমরা 1 পেয়েছি, এভাবে চেক করতে পারো। আবার যদি x এর ভ্যালু যদি 1 বসাবো, তাহলে cos ইনভার্স অফ 1 কততে হয়? cos ইনভার্স অফ 1 কত? 0-তে। তাহলে 1 এর জন্য দেখো 0 পাচ্ছি, 1 এটা 1,0 পয়েন্ট, 1 এর জন্য 0 পাচ্ছি, আর 0-এর জন্য 1 পাচ্ছি। তাহলে x এর ভ্যালু 0-এর জন্য 1 পাচ্ছি, 0,1। এরকমভাবে স্যাটিসফাই করবে। x এর ভ্যালু যদি 0 হয়, cos ইনভার্স অফ 0, তাহলে cos ইনভার্স অফ 0 কত ডিগ্রিতে 0 হয়? π/2 হবে। এটা ভুল বলছিলাম, এখানে π/2 হবে। তাহলে এটা কত আসবে? এটা এই পয়েন্টটা আসবে π/2। তাহলে 0, π/2। এটা একমাত্র অপশান ডিটাই স্যাটিসফাই করবে cos ইনভার্স x এর গ্রাফ। আর তোমরা সাইন, ট্যান, cos আর cot এই গ্রাফ, mod x এদের এবং এদের ইনভার্সের গ্রাফগুলো তোমরা একটু দেখে রাখবে, তাহলে তোমাদের আর চেক করতে হবে না। তোমরা যদি এগুলো মনে রাখো, তাহলে অবশ্যই সেখান থেকে অ্যান্সার পেয়ে যাবে। তাছাড়া যদি অপশান টেস্ট করে দেখো, তাহলে পেয়ে যাবে। এবার আমরা 8-এরটা দেখব। এবার 8 নম্বরটা কি বলেছে? এ একটা বর্গ ম্যাট্রিক্স হলে তবে এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা কী হবে? তাহলে আমরা ধরে নিব, এই ম্যাট্রিক্সটাকে আমরা বি ধরে নিব, দিয়ে আমরা বি ট্রান্সপোজ বের করে দেখব কি আসে। বি ট্রান্সপোজ মানে এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ এ তার ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজের প্রপার্টি অনুযায়ী যদি এ প্লাস বি ট্রান্সপোজ হয়, তাহলে সেটা হয়ে যাবে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। এটা ট্রান্সপোজের একটা প্রপার্টি। তাহলে এখানে এটা প্লাস এটা ট্রান্সপোজ, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ এ তার ট্রান্সপোজ। এবার আমরা কি করব? এ বি ট্রান্সপোজ এটার ফর্মুলা হয়ে যাবে, উল্টো দিক থেকে খুলবে, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। তাহলে এটা উল্টো দিক থেকে খুললে এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ হয়ে যাবে। এটাও সেম, উল্টো দিক থেকে খুললে এ ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ। আরেকটা ফর্মুলা আমরা ট্রান্সপোজ প্রপার্টি ফর্মুলা জানি, এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ করলে আবার সেম ম্যাট্রিক্সটা হয়ে যায়। কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে আবার যদি ট্রান্সপোজ করি, তাহলে সেই আগের ম্যাট্রিক্সটা ফিরে আসবে। তাহলে এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ কত হয়ে যাবে? এ ইন্টু এ ট্রান্সপোজ প্লাস এখান থেকে হয়ে যাবে এ ট্রান্সপোজ এ। তাহলে এখান থেকে এ ট্রান্সপোজ এ, এটা সমান কী বলেছিলাম? বি। তাহলে কোনো ম্যাট্রিক্স বি ট্রান্সপোজ ইকুয়াল টু যদি বি হয়, তাহলে এটা কী হয়ে যাবে? এই ম্যাট্রিক্সটা হয়ে যাবে প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে বি মানে এই ম্যাট্রিক্সটা কী ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে? প্রতিসম। তাহলে প্রতিসম হচ্ছে কোথায়? অপশান সিতে। তাহলে 8-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। এবার আমরা 9-এরটা দেখি। দেখো 9-এরটা কী বলছে? 3x2 ক্রমের ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স যার ক্রম হচ্ছে 3x2, আর এ বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3,3। তাহলে এ বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3,3।
তাহলে বি ম্যাট্রিক্সের ক্রম কত হবে? তাহলে বি ম্যাট্রিক্সের ক্রম যদি পি ক্রস কিউ হয়, তাহলে এখান থেকে এটা হচ্ছে এ বি, তাহলে প্রোডাক্টটা সঙ্গত হলে কি হতে হবে? আমরা আগে অলরেডি পড়েছি পি এর ভ্যালু কত হতে হবে? 2, আর পি এর ভ্যালু 2 হতে হবে, আর প্রোডাক্ট করার পর আমরা এর সঙ্গে 3 আর কিউ ইকুয়াল হয়, তাহলে এখানে প্রোডাক্ট করার পর যে অর্ডারটা পাচ্ছি এটার ভ্যালু হয়ে যায় কি, এটা কিউ আর এটা প্রথমটার ভ্যালু 3, তাহলে কিউ এর ভ্যালু এখান থেকে কত পাচ্ছি? 3, তাহলে বি ম্যাট্রিক্সটা কত হয়ে যাবে? 2 ক্রস 3 হয়ে যাবে। তাহলে বি ম্যাট্রিক্সের অর্ডার বলেছে 2 ক্রস 3, তাহলে 9 এর ক্ষেত্রে অপশান বি হয়ে যাচ্ছে। এবার 10এরটা কী বলেছে? 10এরটা বিবৃতি 1 কি বলছে আমাদের? এ একটা বর্গ ম্যাট্রিক্স হলে এ ট্রান্সপোজ ও এ ট্রান্সপোজ এ প্রতিসম হবে কিনা চেক করতে হবে। তাহলে এ একটা বর্গ ম্যাট্রিক্স, এখানে বলেছে এ ট্রান্সপোজ, আরেকটা বলেছে এ ট্রান্সপোজ এ, তাহলে আমরা এটাকে বি সমান এটা ধরে নিব আর সি সমান এটা ধরে নেব। তাহলে বি ট্রান্সপোজ করে দেখবো এটা প্রতিসম আসছে কিনা। তাহলে বি ট্রান্সপোজ করলে এ ট্রান্সপোজ ইন্টু ট্রান্সপোজ, আর তার আগের অঙ্কতে আমরা বললাম এ বি ট্রান্সপোজ হলে শেষ দিক থেকে খোলে, তাহলে এটা হয়ে যাবে এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ। এবার আমরা এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ করলে সেম ম্যাট্রিক্সটা ফিরে আসে, তাহলে এটা এ ট্রান্সপোজ হয়ে যাবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো বি, কারণ বি ম্যাট্রিক্সটা এটা। তাহলে বি ট্রান্সপোজ ইকুয়াল টু যদি বি হয় তাহলে এটা প্রতিসম হয়ে গেল, তাহলে এই ম্যাট্রিক্সটা কী হয়ে যাচ্ছে? প্রতিসম। এবার আমরা এটাকে সি ধরেছি, তাহলে সি এর ট্রান্সপোজ বের করব, তাহলে অনুরূপভাবে এটার ট্রান্সপোজ বের করব। এবার এটা শেষ দিক থেকে খুলে তাহলে এটা কত হয়ে যাবে? এ ট্রান্সপোজ, আর এটা হয়ে যাবে এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ। তাহলে এখান থেকে আমরা কী পাবো? এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ মানে এ, তাহলে এ ট্রান্সপোজ এ মানে সি, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? সি ট্রান্সপোজ সি, তাহলে এটা হয়ে যাচ্ছে প্রতিসম। তাহলে দুটোই প্রতিসম, আর অপশান বিবৃতিটা বলেছে দুটোই প্রতিসম হবে, তার মানে এটা সত্য। তাহলে বিবৃতি 1 সত্য হচ্ছে। বিবৃতি 2 কি বলেছে আমাকে? বিবৃতি 2 বলেছে এ মাইনাস এস ট্রান্সপোজ একটি প্রতিসম ম্যাট্রিক্স হবে কিনা চেক করতে হবে। তাহলে আমরা ধরে নিব বি সি ধরেছি, এবার আমরা ডি ধরে নেব, ডি সমান এ মাইনাস এ ট্রান্সপোজ। এবার আমরা এখান থেকে ডি ট্রান্সপোজ বের করব, তাহলে ডি ট্রান্সপোজ যদি বের করি তাহলে কী পাবো? ডি ট্রান্সপোজ করলে এ মাইনাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ। এবার এখান থেকে ট্রান্সপোজের প্রপার্টি অনুযায়ী এটা হয়ে যাবে এ ট্রান্সপোজ, আর এটা হচ্ছে মাইনাস বি এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ। এবার এ ট্রান্সপোজ মানে এ ট্রান্সপোজে থাকবে, আর ট্রান্সপোজ করলে এটা হয়ে যাবে। এবার এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কী পাবো? এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ কী হয়েছিলাম? ডি, তাহলে ডি মাইনাস ডি পাচ্ছি, তাহলে ডি ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস ডি পেলে এটা কী হয়ে যায়? এটা হয়ে যায় বি প্রতিসম। তাহলে ম্যাট্রিক্সটা বি প্রতিসম হচ্ছে, কিন্তু অপশানে বলেছে প্রতিসম হবে, তাই জন্য এটা ফলস। তাহলে বিবৃতি 1 ট্রু আর 2 ফলস কোথায় রয়েছে? অপশান এতে। তাহলে 10-এর ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। এবার আমরা 11টা দেখি। দেখো 11টা কী বলছে? এ একটা ম্যাট্রিক্স আমাকে দিয়েছে, সেটা কেমন? x1 1 0, আর আমাকে বলেছে এ স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টিটি 2, মানে I2 মানে 2 ক্রস 2 ম্যাট্রিক্স আইডেন্টিটি। তাহলে এখান থেকে বলেছে এক্সের ভ্যালু কত হবে? তাহলে এ স্কোয়ার যদি বের করি এখানে x1 1 0 ইন্টু x1 1 0, আর এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স কেমন হয়? 1 0 0 1। তাহলে এখান থেকে আমাদের কী পাবো? এই রো ফার্স্টের রো সেকেন্ডের কলম, তাহলে এক্স স্কোয়ার, আর এখান থেকে +1, এটা কত হয়ে যাবে? এক্স 1 0, তাহলে এটা হয়ে যাবে এক্স, এটা হয়ে যাবে 1 ইন্টু 0, দ্যাট মিনস 1। তাহলে এখান থেকে এটা পাচ্ছি 1 0 0 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 সমান 1, আর একটা পাচ্ছি এক্স সমান 0, দুটোকে যদি তুলনা করি তাহলে এখান থেকে এক্স স্কোয়ার সমান কত পাচ্ছি? 0, মানে এক্স সমান 0। তাহলে এখান থেকে এক্স সমান 0 পাচ্ছি, এখান থেকে এক্স সমান 0 পাচ্ছি, আর এক্সের ভ্যালু যখন 0 বসাবো তখন ম্যাট্রিক্সটা আইডেন্টিটি চলে আসবে, তার মানে হোল্ড করে যাচ্ছে, তার মানে এক্সের ভ্যালু 0 পাচ্ছি। এক্সের ভ্যালু কোথায় রয়েছে? 0, অপশান সিতে। তাহলে 11-এর ক্ষেত্রে অপশান সি পেয়ে গেলাম। এবার আমরা 12টা দেখি। দেখো 12টা কী বলেছে? এ ম্যাট্রিক্স একটা আছে, সেটা কেমন? 2 -1 1 3, আর আমাকে একটা রিলেশন বলে দিয়েছে, সেটা কি এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i2 ইকুয়াল টু 0 হলে এ ইনভার্স বের করতে হবে এই কোয়েশনের সাহায্যে। তাহলে এটা কী করে বের করবো? আমরা অলরেডি আগেও করেছি এটা। এখান থেকে এটা কত হয়ে যাবে? এ স্কোয়ার মাইনাস 5a, আর এটা এদিকে গেলে মাইনাস 7i, i2 মানে i লিখলেও হবে, অসুবিধা নাই। তাহলে বোথ সাইডকে ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এখান থেকে এ স্কোয়ার মাইনাস 5a ইকুয়াল টু মাইনাস 7i এ ইনভার্স। যেহেতু এই ইনভার্সটা পিছনে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানে উল্টো দিকেও সেম পিছনে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এদিকে মাল্টিপ্লাই করে দিলাম। যেদিকে ইচ্ছে করতে পারো, কিন্তু এখানে পিছনে করলে এখানেও পিছনে, আর এদিকে আগে করলে এখানেও আগে করবে, কারণ ম্যাট্রিক্স কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে না, ওই জন্য। তাহলে এ স্কোয়ার ইন্টু এ ইনভার্স করলে এটা কত হয়ে যাবে?
এ আর মাইনাস 5a এর সঙ্গে এ ইনভার্স মাল্টিপ্লাই করলে কী হয়ে যায় আইডেন্টিটি হয়ে যায়। তাহলে এটা হয়ে যাবে 5 আইডেন্টিটি ইকুয়াল টু এখান থেকে আইডেন্টিটির সঙ্গে যে ম্যাট্রিক্স গুণ করবো সেটাই হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে -7 এ ইনভার্স। তাহলে এখান থেকে এ ইনভার্স কত পাবো 1/7 -1/7 ইন্টু এ মাইনাস 5i এটা পাচ্ছি আমরা। এবার এ মাইনাস 5iটা কী করে পাবো এখান থেকে এ মাইনাস 5i এই ম্যাট্রিক্সটা কত 2 - 1 1 3 আর 5i কত হয়ে যাবে -5i হয়ে যাবে 5005। তাহলে এটা মাইনাস করলে কত হয়ে যাবে 2 - 5 দ্যাট মিনস -3 -1 -0 দ্যাট মিনস -1 1 - 0 মানে 1 3 - 0 মানে -2। তাহলে এখান থেকে এটা আসছে এখান থেকে -1/7 এ মাইনাস 5 কত আছে -3 -1 1 -2। তাহলে এখানে আমাদের অপশানে পজিটিভ 1/7 আছে, তাহলে ভিতরে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে এটা 3 1 -1 2 হয়ে যাবে। তাহলে এরকম অপশান কোথায় রয়েছে অপশান হচ্ছে বিতে। তাহলে 12 ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। আরেকটা জিনিস বলে দিই এখানে এ ইনভার্স কখন এক্সিস্ট করবে যদি এ ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট এ ইনভার্স দিয়ে কখন মাল্টিপ্লাই করতে পারবো যদি ডিটারমিনেন্ট অফ এ নন জিরো হয়। এখানে ডিটারমিনেন্ট অফ এ কত হবে 3 × 6 -1 দ্যাট মিনস 7 তাহলে নট ইকুয়াল টু 0 তখনই আমরা এ ইনভার্স দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করতে পারবো। যদি এ ইনভার্স যদি 0 হয়ে যায় মানে এ ইনভার্স মানে ডিটারমিনেন্ট যদি 0 হয়ে যায় তাহলে এখানে মাল্টিপ্লাই করতে পারবো না। আর আমরা জানি ডিটারমিনেন্ট এ যদি 0 হয়ে যায় তাহলে এ ইনভার্স এক্সিস্ট করে না। তো ডিটারমিনেন্টটাও একটু চেক করে দেখে নেবে। এবার আমরা 13 নাম্বারটা দেখি চলো। 13 নম্বর বলছে 3টে ইকুয়েশন আছে, সেই 3টে ইকুয়েশনকে আমাদের নির্ণয়ের সমাধান। তাহলে এখানে দেখবো অপশান সিটাই শুধুমাত্র ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। 0 0 বসালে বোথ সাইডে 0 হবে। আর এটা হোমোজিনিয়াস ইকুয়েশন, তাহলে এখানে 0 0 স্যাটিসফাই করবে। হোমোজিনিয়াসের আমরা জানি হয় ইনফাইনাইট সলিউশন থাকে, না হয় মানে ইউনিক ট্রিভিয়াল সলিউশন থাকে। তাহলে এটাকে 0 0 0 যেহেতু স্যাটিসফাই করে যাচ্ছে আর বাকি অপশানগুলো স্যাটিসফাই করছে না ইকুয়েশনটাকে, ওই জন্য অপশান সি হয়ে যাবে, এটা ট্রিভিয়াল সলিউশন। এবার 14 নম্বরের আমরা 13টা সি হয়ে গেল। 14 নম্বরের আমরা দেখব অপশান এতে কী বলছে 3 1 0 2 এই ম্যাট্রিক্সটা এবং এ এর পরবর্তী ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ হলে কোনটি সঠিক। তাহলে এখান থেকে এ স্কোয়ার কি আইডেন্টিটি আসছে কিনা চেক করে নিই। তাহলে এখানে হয়ে যাবে 3 1 0 2 ইন্টু 3 1 0 2। তাহলে এটাকে এ স্কোয়ার মানে এ ইন্টু এ, এটাকে মাল্টিপ্লাই করবো। তাহলে 3 3 9 1 এর সঙ্গে 0, তাহলে এখানে হয়ে যাবে 3 1 3 প্লাস 2 3 2 5 আর এটার সঙ্গে 0, এটা হয়ে যাবে 0 0 2 4। তাহলে এটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা নন আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার মানে অপশান এটা বাদ হয়ে গেল। এবার অপশান বি বলছে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ। তাহলে এ ট্রান্সপোজ যদি নিই এটা কত হয়ে যাবে 3 1 0 2। এটা কি এ এর সঙ্গে সমান, কখনোই না, তাহলে অপশান বিও ক্যান্সেল। এবার অপশান সি বলছে এ স্কোয়ার ইকুয়াল টু এ ট্রান্সপোজ। অপশান সি বলছে এ স্কোয়ারের খেয়ে যদি এ স্কোয়ার কত পেয়েছি আমরা, এটাকে যদি এ ট্রান্সপোজের সঙ্গে সমান হচ্ছে না, এ স্কোয়ার নট ইকুয়াল টু এ ট্রান্সপোজ আছে, তাহলে অপশান সিও বাদ। তাহলে পড়ে থাকলো কত অপশান ডি। তাহলে 14 ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। আর এটা প্রপার্টি এ ইনভার্স তার ট্রান্সপোজ এটা সময় এ ট্রান্সপোজ ইনভার্স হয়ে যায়, এটা প্রপার্টি বা রেজাল্ট হিসাবে তোমরা মনে রাখতে পারো। অথবা এখানে এই ম্যাট্রিক্সটা ইনভার্স বের করবে আর তার ট্রান্সপোজ করবে, আর একবার এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে ইনভার্স বের করবে, সেমই আসবে, তোমরা বের করে দেখে নিতে পারো। এবার আমরা 15টা দেখে চলো। দেখো 15টা বলছে 1 ওমেগা 1-এর ঘনমূলগুলি হলো 1 ওমেগা ওমেগা। তাহলে 1-এর অবাস্তব ঘনমূল যদি হয় তাহলে এটা 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা সমান 0 হয়। এই দুটো প্রপার্টি আমরা জানি। ওমেগা যদি 1-এর অবাস্তব ঘনমূল হয় তাহলে ওমেগা 1 ওমেগা এবং ওমেগা স্কোয়ার ঘনমূলগুলি হলো 1 ওমেগা ওমেগা স্কোয়ার। কে এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটি সিঙ্গুলার হবে। তাহলে এখানে যদি অপারেশন চালাই তাহলে কী হবে, এই তিনটে যদি যোগ করি একটা 1 প্লাস ওমেগা প্লাস কে, এখান থেকে আমরা করি ওমেগা প্লাস কে প্লাস 1, এখান থেকে কে প্লাস 1 প্লাস ওমেগা, বাকি আমরা ওমেগা কে 1 ওমেগা পড়ে থাকলো। তাহলে এখান থেকে আমরা 1 প্লাস ওমেগা প্লাস কে এটা কমন নিয়ে নেবো, ওমেগা প্লাস কে, আর এখান থেকে পড়ে থাকলো কত 1 1 1, প্রত্যেকটাতে 1 প্লাস ওমেগা প্লাস কে আছে। তাহলে ওমেগা কে 1 ওমেগা এটা সমান 0 বলেছে আমাকে, কেন, কারণ কি সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে যায়। তাহলে এটা সমান 0 হলে এই ম্যাট্রিক্সটা একটা 0 পাবো আর একটা কী পাবো, ওমেগা প্লাস কে সমান 0 পাবো। তাহলে এটার সঙ্গে যদি এটা তুলনা করি তাহলে এখান থেকে কে এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে কে এর ভ্যালু কী হয়ে যাবে, ওমেগা স্কোয়ার হয়ে যাবে। তাহলে কে এর ভ্যালু আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এটার সঙ্গে হয় এটা সমান 0 অথবা এটা 1 1 1 ওমেগা কে 1 ওমেগা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকেও তুমি কে এর ভ্যালু পেয়ে যাবে, আর এখান থেকে তোমরা এটার সঙ্গে যদি তুলনা করি তাও কে এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে কে এর ভ্যালু কোথায় আছে, ওমেগা স্কোয়ার কোথায়, অপশান এতে। তাহলে 15 ক্ষেত্রে অপশান এ হবে। আর তাছাড়া এই ম্যাট্রিক্সটাকে সলভ করে এই ডিটারমিনেন্ট ভ্যালুটাকে বের করে ডি এর সঙ্গে সমান করলে এখান থেকেও কে এর ভ্যালুটা পেয়ে যাবে। এবার 16 নম্বরটা খুব ইজি আছে, সেটা কি বলছে, এ একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হলে
ডিটারমিনেন্ট ভ্যালুটা কী হবে, তাহলে আমরা জানি প্রকৃত লম্ব ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে 16 ক্ষেত্রে 1 কোথায় রয়েছে, অপশান বি। আর প্রকৃত ম্যাট্রিক্স কাকে বলে, এ ট্রান্সপোজ ইকুয়াল টু 1 হলে ওকে প্রকৃত ট্রান্সপোজ। এটা প্রুফ আছে, আমরা প্রুফটা দেখাচ্ছি না। প্রকৃত হলে 1 হয়ে যায় ডিটারমিনেন্ট, আর অপ্রকৃত হলে -1 হয়ে যায়। আর আমরা একটা জিনিস মনে রাখবো, লম্ব ম্যাট্রিক্স যদি হয় তাহলে তার ডিটারমিনেন্ট 1 অথবা -1 হবে, আর তাছাড়া অন্য কিছু হবে না। তো সেখান থেকেই প্রকৃত হলে 1 আর অপ্রকৃত হলে -1 হয়ে যায়। এবার আমরা 17 নম্বরটা দেখি। 17 নম্বর কী বলছে, এ একটা ম্যাট্রিক্স কেমন 1 3 2 1, তাহলে আমাকে a² - 2a এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত হবে এটা চেক করতে হবে। তাহলে আমরা a² বের করবো, তাহলে a² করলে কত হবে 1 3 2 1, আর তাহলে আর এখান থেকে 1 3 2 1, তাহলে এটা মাল্টিপ্লিকেশন করলে কত হবে 1 1 1 3 2 6 আর 1 7, এটা হয়ে যাবে 3 1 3 3 1 3, তাহলে 3 3 6, এটা হয়ে যাবে 2 1 2 2 1 2 2 2 4 3 2 6 আর 1 7, তাহলে আমি a² সমান এটা পেলাম। তাহলে এখান থেকে পাচ্ছি 7 6 4 7 -2a, তাহলে এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে 2 1 2 3 2 6 2 2 4 2 1 2, তাহলে এটা বের করবো ম্যাট্রিক্সটা কত আছে, 7 থেকে 2 বার 5, 6 - 6 0, 4 - 4 0, 7 থেকে 2 বার 5, তাহলে এই ম্যাট্রিক্সটা আছে এটাকে আমরা যদি বি ম্যাট্রিক্স নাম দিই, তাহলে বি ম্যাট্রিক্সটা এটা আসছে। তাহলে বি এর ডিটারমিনেন্ট বের করতে হবে, তাহলে কত আসছে 25, তাহলে 25 কোথায় হচ্ছে অপশান সি। তাহলে 17 ক্ষেত্রে আমরা অপশান সি পেয়ে যাচ্ছি। এবার আমরা 18টা দেখব। দেখো 18 নম্বর বলছে একটা ফাংশন দিয়েছে, সেই ফাংশনটা x = 1 বিন্দুতে সন্তত হলে কে এর মান কত। তাহলে ফাংশনটা কেমন আছে, এটা বলেছে 5x - 4, আর একটা বলেছে 4x² + 3kx। তাহলে আমরা এখানে শর্টকাট ট্রিক্স কি বলেছিলাম, x এর জায়গায় a বসিয়ে দেবো, মানে লিমিটিং ভ্যালুটা বের করতে হবে। লিমিটিং ভ্যালু বের করা মানে x এর জায়গায় a 1 বসানো। এখানে x = 1 বলেছে, তাহলে x এর জায়গায় 1 বসালে এটা কত হবে 5 - 4, দ্যাট মিনস এখান থেকে এটা হয়ে যাবে 5 থেকে 4 বাদে 1, আর এখানে x এর জায়গায় 1 বসালে 4 + 3k হয়ে যাবে। তাহলে আমরা জানি এটা সন্তত হলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সেম হয়। তাহলে এখান থেকে 4 + 3k = 1, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 3k = -3, 1 - 4 মানে -3, 3 3 কাটলে k এর ভ্যালু পেয়ে যাচ্ছি -1। আর এই শর্টকাট ট্রিক্সটা আমরা আগের ভিডিওতেও পড়েছি, সেখান থেকেও দেখে নিতে পারবে। k এর ভ্যালু -1 কোথায় রয়েছে, অপশান এ তে। তাহলে 18 ক্ষেত্রে অপশান এ হয়ে যাবে। এবার 19এরটা কী বলছে আমাকে, f(x) এই ভ্যালুটা আমাকে দিয়েছে x mod x হলে f' এর ভ্যালু কত হবে। তাহলে এটাকে যদি ডিফাইন করি তাহলে কী হবে x × x, তাহলে এখান থেকে আমরা x > 0 আর একটা পেয়ে যাবো x × -x যখন x <0, তাহলে এখান থেকে কত পাবো x², আর এখান থেকে পেয়ে যাবো -x²। তাহলে এখানে x > 0 আর এখানে x <0, তাহলে f(x) এটা পাচ্ছি। এবার f' যদি বের করি তাহলে এটার ফার্স্টে ডেরিভেটিভ করলে কত হবে 2x, কারণ এখান থেকে x > 0 আর এটা পেয়ে যাবো -2x যখন x < 0, তাহলে বোথ সাইড থেকে যদি 2 কমন নিই তাহলে এটা কত পাবো x আর -x, x > 0 আর -x > 0। অ্যাকচুয়ালি এখানে f' বের করার জন্য তোমাকে ডেরিভেটিভের ফর্মুলা অনুযায়ী ডেরিভেটিভের যে লিমিট দিয়ে যে ডেরিভেটিভ ফর্মুলা আছে সেটা ব্যবহার করতে হবে, আর তাছাড়া এটা এভাবে করতে পারো শর্টে। তাহলে এটা হয়ে যাবে 2 × এই ভ্যালুটা মানে কি, এই ভ্যালুটা মানে হচ্ছে mod x। আমরা f(x) mod x কেমন জানি, x আর একটা -x, x < 0 আর x <0, তাহলে এখান থেকে এই ভ্যালুটা মানে mod x, তাহলে 2 mod x এভাবে করতে পারো, অপশান ডি হয়ে যাবে 19এর ক্ষেত্রে। আর তাছাড়া যদি এইভাবে না বুঝতে পারো তো তোমরা লিমিটের ডেরিভেটিভ যেভাবে বের করো সেভাবে করে নেবে, যে লিমিট দিয়ে লিমিট ইউজ করে সেভাবে তোমরা করতে পারবে, দেখবে 2 mod x আসবে। এবার আমরা 20টা দেখি। দেখো 20টা কী বলছে, f(x) অপেক্ষকটি x = h বিন্দু অন্তঃকলনযোগ্য হলে লিমিট x টেন্ডস টু h x + h of f(x) - 2h f(h) বাই x - h এই ভ্যালুটা কত হবে। তাহলে এটা অন্তর্কলনযোগ্য বলে দিয়েছে, মানে এটা লিমিটটা এক্সিস্ট করবে। তাহলে এটা 0/0 ফর্ম আসছে কিনা দেখে নিই। x এর জায়গায় যদি h বসে তাহলে এটা কত হবে 2h × f(h), এটা f(x) আছে কিন্তু, তাহলে ওপরেরটা কত আছে 2h f(h) মানে 0 আর নিচেও 0 আসছে, তাহলে 0/0 ফর্ম হলে এল হসপিটাল রুল লাগাতে পারবো। তাহলে লিমিট x টেন্ডস টু, এটার ডেরিভেটিভ কত হবে x + h এর ডেরিভেটিভ হয়ে যাচ্ছে আমাদের 1, আর এই দুটো ডেরিভেটিভ করতে হবে। তাহলে x + h স্থির, f(x) এর ডেরিভেটিভ f', আর অনুরূপভাবে এখান থেকে প্লাস x + h এর ডেরিভেটিভ 1, তাহলে এটা হয়ে যাচ্ছে f(x), আর এইটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম এই দুটো, তাহলে এর ডেরিভেটিভ হয়ে যাচ্ছে 0 আর নিচে হয়ে যাচ্ছে 1, তাহলে 0টা আমরা লিখছি না। এবার x টেন্ডস টু h বসিয়ে দেবো, তাহলে এখান থেকে কত পাবো x + h মানে 2h f' এর জায়গায় h প্লাস f(x) এর জায়গায় h, তাহলে 2h f' আর f(h) কোথায়, অপশান ডিতে। তাহলে 20 ক্ষেত্রে অপশান ডি পেয়ে গেলাম। এবার আমরা 21টা কী বলছে, বিবৃতি
1 বলেছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স অন্তর্কলনযোগ্য হলেও ওই বিন্দুতে এফ অফ এক্স সর্বদা সন্তত হবে। তাহলে একটা রেজাল্ট ছিল যে কোনো একটা বিন্দুতে কোনো একটা ফাংশান যদি অন্তর্কলনযোগ্য হয় তাহলে সেই বিন্দুতে ফাংশানটা সন্তত হবে। তাহলে অন্তর্কলনযোগ্য হলে সন্তত হবে, কিন্তু উল্টোটা নাও হতে পারে, সন্তত হলে অন্তর্কলনযোগ্য হতে পারে, নাও পারে। সেই জন্য এখানে বিবৃতি 1টা সত্য হবে আর 2টা ফলস হয়ে যাবে। তাহলে 21 ক্ষেত্রে অপশন বি এ পাচ্ছি। এবার আমরা 22টা দেখবো স্তম্ভ মিলামি। 22-1 কি বলছে, এফ অফ এক্স একটা ফাংশান কেমন 1/3x - 2। তাহলে এক্ষেত্রে এফ ড্যাশ 0 কত হবে? তাহলে প্রথমে আমরা এফ ড্যাশ এক্স বের করবো। তাহলে এফ ড্যাশ এক্স করলে এটা কত হয়ে যাবে, 1/x টাইপের যদি থাকে ডেরিভেটিভ হয়ে যায় -1/x²। তাহলে এখানে 1/x টাইপের, তাহলে এটা হয়ে যাবে 1/3x - 1 তার হোল স্কোয়ার মাইনাস, আর 3x এর জন্য একটা 3। এবার আমরা এফ ড্যাশ 0 বের করবো। তাহলে এফ ড্যাশ 0 হলে x এর জায়গায় 0 বসালে এটা -3 আর -1, 3 × 0 মানে 0 - 1 তার হোল স্কোয়ার, মানে এটা হয়ে যাবে 1। এখান থেকে পেয়ে যাচ্ছি -3। তাহলে এখান থেকে -3 কোথায় হচ্ছে অপশান ডিতে। তাহলে 1-এর ক্ষেত্রে অপশান ডি পেয়ে যাচ্ছি। এবার 2-এরটা কী বলছে, লগ এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারের অবকলন সহগ। তাহলে লগ এক্সের সাপেক্ষে, তাহলে যেটা ভিটা আমরা x² ধরবো আর যেটা সাপেক্ষে সেটাকে আমরা ইউ ধরে নেব। তাহলে এখানে কি বের করতে হবে আমাকে, dv/du যেটা সাপেক্ষে, dy/dx এটা কখন হয়, যখন এক্সের সাপেক্ষে, যেটা সাপেক্ষে সেটা নিচে থাকে ডিল, তাহলে ইউ এর সাপেক্ষে, তাই জন্য ডিউটা নিচে থাকবে। তাহলে এখান থেকে dv/dx কত পাবো, dv/dx পাবো 2x, আর এখান থেকে du/dx কত পাবো, এখান থেকে du/dx পাবো 1/x। তাহলে dv/du এটা চেন রুলের মাধ্যমে যদি করি তাহলে এখান থেকে কি লিখতে পারবো, dv/dx × dx/du, মানে এটা dx মনে মনে কাটলে dv/du থাকবে। তাহলে dv/dx এর ভ্যালু কত, 2x, আর dx/du তাহলে এটা উল্টে যাবে, উল্টে গেলে x, তাহলে এখান থেকে হয়ে যাবে 2x²। তাহলে এখান থেকে 2x² কোথায় অপশান এতে, তাহলে 2-এরটা অপশান এ পাচ্ছি। তাহলে 1-এর ডি, 2-এর এ, 1-এর ডি আর 2-এর এ এরকম অপশান রয়েছে অপশান বি। তাহলে 2-এর ক্ষেত্রে একমাত্র অপশান বি, আমরা অলরেডি অ্যান্সার পেয়ে গেলাম। এবার যদি 3-এরটা আমরা যদি দেখাতে যাই, তাহলে 3 নম্বরটা কি আছে আমাদের, y = sin of π/6 e⁻xy। এটা যদি হয় তাহলে হলে dy/dx এর ভ্যালুটা কত হবে। তাহলে এক্ষেত্রে dy/dx কী করে বের করবো, সাইনের ডেরিভেটিভ প্রথমে হয়ে যাবে cos π/6 e⁻xy। এবার এই ভিতরটা ডেরিভেটিভ করবো, তাহলে π/6 এলো, e⁻xy ডেরিভেটিভ কত হয়ে যাবে, e⁻xy হয়ে যাবে। আর xy এর জন্য x স্থির রেখে y ডেরিভেটিভ dy/dx প্লাস y স্থির রেখে x এর ডেরিভেটিভ 1। তাহলে এইটুকুটা আসছে আমাদের। তাহলে এখান থেকে dy/dx এটা সমান কত আসবে, cos π/6 e⁻xy ইন্টু π/6 e⁻xy ইন্টু x dy/dx একটা পাচ্ছি, আর একটা পাচ্ছি প্লাস cos π/6 e⁻xy π/6 ইন্টু e⁻xy ইন্টু ওয়াই। এটা এই প্লাসটা একবার এটার সঙ্গে নিলাম, প্লাস ওয়াইয়ের সঙ্গে এটা নিলাম। তাহলে এখান থেকে এটা মুছে দিয়ে আমাদের 1-এর ডি আর 2-এর এ পেয়েছিলাম, 2-এর এ লিখে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, dy/dxটা এদিকে নিয়ে আসলে dy/dx কমন, তাহলে এখান থেকে পেয়ে যাবো 1 - cos π/6 e⁻xy ইন্টু π/6 e⁻xy ইন্টু এক্স, এটা পাবো আমরা। আর এখান থেকে এদিকে যেটা পড়ে থাকবে π/6 e⁻xy ইন্টু ওয়াই cos π/6 e⁻xy, এটা অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে আমরা dy/dx কত পাবো, dy/dx পেয়ে যাবো π/6 e⁻xy ইন্টু ওয়াই cos π/6 e⁻xy বাই 1 - π/6 e⁻xy ইন্টু এক্স, আর এটা cos π/6 e⁻xy। এবার এখানে dy/dx অ্যাট কততে বলেছে, অ্যাট x = 0-তে বের করতে বলেছে। তাহলে x = 0-তে আমরা x এর জায়গায় 0 বসাবো, আর x = 0-তে y এর ভ্যালু কত হবে, x = 0-তে y সমান কত হয়ে যাবে, x এর জায়গায় যদি 0 বসায় তাহলে e⁻0 মানে 1, তাহলে sin π/6 হয়ে যাবে। তাহলে sin π/6 এর ভ্যালু কত, sin π/6 মানে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি ভ্যালু হয়ে যাবে হাফ, তাহলে y এর ভ্যালু হাফ হয়ে যাবে। তাহলে এখানে x এর জায়গায় y এর জায়গায় হাফ বসাবো আর x এর জায়গায় 0, তাহলে π/6 ইন্টু এখান থেকে এটা হয়ে যাবে হাফ
e⁻0 মানে 1, আর cos cos এটা মানে 1 হয়ে যাবে cos π/6, তাহলে cos π/6 এর ভ্যালু হয়ে যাবে √3/2। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি √3/2। আর নিচে এখানে x আছে, তাহলে x এর জায়গায় 0 বসালে এই পার্টটা 0 হয়ে যাবে, আর 1 - 0 হয়ে যাবে নিচে। তাহলে এখান থেকে কত পাবো, √3π/6 × 12, 12 × 24। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি √3π/24। তাহলে √3π/24 এটা কত হচ্ছে অপশান বিতে। তাহলে আমরা তিনেরটা পেয়ে যাচ্ছি অপশান বি। অনুরূপভাবে যদি 4এরটা করি, মানে 4 অপশানটা দেখে নিই চলো। তাহলে 4 নম্বর অপশানটা কী বলছে, y = log 10x। তাহলে এখান থেকে dy/dx বের করার জন্য আমরা log 10 আছে, তো আমরা যখন ডেরিভেটিভ করি log x এর ডেরিভেটিভকে তখন বেস ই থাকে, ইটা আমরা লিখি না, উজ্জ্ব থাকে, কিন্তু এখানে বেস 10 আছে, তাই জন্য লগের প্রপার্টি কী হয়, log ab এটা হয়ে যাবে log x বাই log 10, তখন বেস ই হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাবে log e10 ইন্টু log x, এবার বেশি, এবার আমরা ডেরিভেটিভ করতে পারবো x এর রেসপেক্টে। তাহলে যখন log 10 থাকবে তখন কিন্তু এই ডেরিভেটিভ করতে পারবো না, log e রেখে করতে পারবো। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে log e10, আর এটা হয়ে যাবে 1/x, log x এর ডেরিভেটিভ 1/x। এবার বলেছি x = 1 এ, তাহলে এখান থেকে x এর জায়গায় যদি 1 বসায় dy/dx, x এর জায়গায় যদি 1 বসায়, আর এটা যদি উপরে চলে যাবে তাহলে এটা উল্টে যায়, এটা 10 বেস ই হয়ে যাবে, আর 1/x এর জন্য 1 বসালে এটা হয়ে যাবে। তাহলে dy/dx এটা 1/ এটা করলে উপরে গেলে বেসটা চেঞ্জ হয়ে যায়, বেস আর ভ্যালুটা। তাহলে এটা e10 ছিল, এখানে 10e হয়ে যাবে, তাই জন্য এটা অপশান হয়ে যাচ্ছে সি। তাহলে 4-এর ক্ষেত্রে অপশান সি। এটা কোথা থেকে পাচ্ছি, লগারিদমের প্রপার্টি থেকে। তাহলে এরকম অপশান বি অলরেডি উত্তর পেয়ে গেছি। এবার আমরা 3-এরটা করি চলো, 23-এরটা। 23 নাম্বারটা কী বলছে, x = log t আর y = log t/t যদি হয়, তাহলে dy/dx at t = 1 বের করতে হবে। তাহলে dy/dx বের করার আগে dx dt বের করবো, তাহলে এখান থেকে হয়ে যাবে 1/t, আর এখান থেকে dy/dt কত হয়ে যাবে, t², এটা u/v ফর্মুলা। তাহলে t স্থিরকে log t এর ডেরিভেটিভ 1/t মাইনাস log t স্থিরকে t এর ডেরিভেটিভ 1, তাহলে এটা t কাটলে এটা হয়ে যাবে 1 - log t/t²। এবার আমরা বের করব dy/dx, তাহলে এটা চেন রুলের সাহায্যে কী হয়ে যাবে, dy/dt ইন্টু dt/dx, dt মনে মনে কাটলে dy/dxই থাকবে। তাহলে dy/dt কোথায় আছে, এটা 1 - log t/t², আর dt/dx 1/t হলে এটা t হয়ে যাবে। তাহলে এখান থেকে কাটলে এটা হয়ে যাচ্ছে আমাদের, সরি এখানে t log t ছিল, তাহলে এটা ভুল বসালাম, x সমান আমাদের ছিল t log t, তাহলে dx/dt কত হয়ে যাবে, t স্থিরকে log t ডেরিভেটিভ 1/t প্লাস log t স্থিরকে t এর ডেরিভেটিভ 1, তাহলে dt কাটলে এটা 1 প্লাস log t হবে। তাহলে dt/dx কত হয়ে যাবে, এখানে 1/1 প্লাস log t। তাহলে এখানে dy/dx at t = 1 বের করতে হবে। তাহলে dy/dx at t = 1, তাহলে log 1 মানে 0, তাহলে উপরে 1 থাকছে, t² এর জায়গায় 1, আর 1 প্লাস log 1 মানে 0, তাহলে 1 × 1, দ্যাট মিনস 1 আসছে। তাহলে এই ভ্যালুটা 1 কোথায় আছে, অপশান ডিতে। তাহলে 23-এর ক্ষেত্রে অপশান ডি পাবে। এটা টুকতে ভুল করেছিলাম, এটা একটু ঠিক করে নেবে। এবার আমরা 24-এরটা দেখি। দেখো 24 কী বলছে, যদি x = t² প্লাস 2t আর y = t³ - 3t হয়, যেখানে t একটি প্রচল, তাহলে d2y/dx at t = 0 এটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা dx dt বের করি, তাহলে dx dt করলে কত হয়ে যাবে, এটা 2t + 2, আর dy/dt যদি করি তাহলে এটা কত আসবে, 3t² - 3। তাহলে এখান থেকে dy/dx কত হবে, dy/dx হয়ে যাবে dy/dt ইন্টু dt/dx, আগের মতো করেই সেম। তাহলে dy/dt কত আছে, 3t² - 3, আর dt/dx এটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে 2t + 2 হয়ে যাবে। তাহলে এবার আমাকে d2y/dx2 বের করতে হবে। তাহলে d2y/dx2 মানে x এর রেসপেক্টে এটা ডেরিভেটিভ করলে ddx এটা হয়ে যাবে 3t² - 3/2t + 2, 2t + 2। তাহলে এখান থেকে আমরা এটাকে আমরা চেন রুলের সাহায্যে এটা ভ্যারিয়েবলটা চেঞ্জ করতে পারি, মানে রেসপেক্টে 3t/2t + 2, এবার এখানে dt নিয়েছি তাই dt/dx হয়ে যাবে এটা। তাহলে এটা ডবল অর্ডার ডেরিভেটিভ যখন t এর রেসপেক্টে হবে, মানে অন্য একটা ভ্যারিয়েবলে, তখন এইভাবে চেঞ্জ করা যায়। এটা চেন রুলে পড়েছো তোমরা অলরেডি। তাহলে এটাকে dt মানে t এর রেসপেক্টে এটা ডেরিভেটিভ কত হবে, 2t + 2 তার হোল স্কোয়ার ইন্টু 2t + 2 স্থির রেখে এটা ডেরিভেটিভ কত হয়ে যাবে, 60 - 3t² - 3 স্থির রেখে এটা ডেরিভেটিভ হয়ে যাবে 2, আর dt/dx এটা হয়ে যাবে 1/2t
2t + 2। এবার এই ভ্যালুটা কত বলেছে, t = 0-তে, তাহলে t এর জায়গায় 0 বসিয়ে দেবো, d2y/dx2 @ t = 0। তাহলে t এর জায়গায় 0 বসালে এখান থেকে কত পেয়ে যাবো, 2 × t মানে 2 × 0 0 + 2, তাহলে এখানে পেয়ে যাচ্ছে 2, আর এটা 6 × t, তাহলে এটা 0 পেয়ে যাচ্ছে, তাহলে এটা 0। এখান থেকে এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে পেয়ে যাচ্ছি 3t², তাহলে এটা তো 0 পেয়ে যাচ্ছি, 3 × 2 = 6, তাহলে এটা পেয়ে যাচ্ছি 6, আর এখান থেকে 0 হলে 2 এর স্কোয়ার হয়ে যাবে 4, আর এখানে 0 হলে হয়ে যাচ্ছে 1/2, তাহলে এখান থেকে পাচ্ছি 6/4 × 1/2, তাহলে 2 2 কাটলে 3/4, তাহলে 3/4 আসে আমাদের অ্যান্সার অপশান এ। তাহলে 24-এর ক্ষেত্রে অপশান এ পেয়ে যাচ্ছি। এবার আমরা 25-এরটা দেখি। দেখো 25 নম্বর কি বলছে, y = x e⁻⁻x হয় তবে নিচের কোনটি সঠিক হবে। তাহলে এটা y1 y2 এগুলো ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে ফার্স্ট অর্ডার মানে y1 যদি লিখি, y1 মানে এখানে dy/dx, আর y2 মানে এখানে d2y/dx2। তাহলে y1 কত হয়ে যাবে, x স্থির রেখে e⁻⁻x এর ডেরিভেটিভ মাইনাস e⁻⁻x প্লাস e⁻⁻x স্থির x এর ডেরিভেটিভ 1। এবার একে আবার ডেরিভেটিভ করবো, তাহলে y2 কত হয়ে যাবে এখানে, বা এখানে যদি আমরা x e⁻⁻x y1 লিখি, তাহলে এটা হয়ে যাবে -y প্লাস e⁻⁻x। এবার এটা ডেরিভেটিভ কত হবে, y1 মাইনাস y ডেরিভেটিভ করলে এটা কত হয়ে যাবে, y2 মাইনাস y1 প্লাস এটা হয়ে যাবে মাইনাস e⁻⁻x। তাহলে এটা আমরা পাচ্ছি। এবার বোথ সাইডে যদি x দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা কত পাবে, xy2 = -xy1 - x e⁻⁻x। তাহলে x e⁻⁻x এই জায়গায় আমরা লিখতে পারবো y, তাহলে এখান থেকে আমরা xy2 = -xy1 আর x e⁻⁻x এটা সমান লিখতে পারবো y। তাহলে এটা লিখলাম, তাহলে এটা একদিকে নিয়ে আসলে xy2 + xy1 + y = 0। তাহলে এটা কোন অপশান রয়েছে, অপশান এতে। তাহলে 25-এর ক্ষেত্রে অপশান এ। এখানে আমরা বোথ সাইডে x দিয়ে মাল্টিপ্লাই করেছি, কেন, মানে অপশানটা মেলানোর জন্য, অপশানে যেভাবে আছে সেভাবে সাজানোর জন্য। তাহলে 25 হয়ে গেল। এবার আমরা 26টা দেখে নিই। 26 কি বলছে, বক্তব্য এতে বলছে কোনো দোলনশীল গোলা টি সময়ে সরণ x = সরণকে আমরা x দিয়ে ডিনোট করছি cos t + √3 sin t। তাহলে এখানে বলেছে কণাটি যখন প্রথমবারের জন্য বেগ শূন্য হবে তখন কণাটির মন্দন হবে 2 একক। তাহলে বেগ যখন শূন্য মানে x, বেগ মানে কি dx/dt = v করলে কত হয়ে যাবে -sin t। কণাটির প্রথমবারের জন্য বেগ শূন্য, তাহলে -sin t, এটা হয়ে যাবে +3 cos t। তাহলে বেগ শূন্য, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, -sin t, এখানে আমরা লিখতে পারবো -sin t +√3 cos t, এটা সমান আমাকে শূন্য বলেছে, বেগ শূন্য তাই। তাহলে -sin t, এটা এদিকে গেলে -√3 cos t, তাহলে মাইনাস মাইনাসে কাটলে এখান থেকে পেয়ে যাচ্ছে sin t /cos t = √3। তাহলে sin cos মানে tan t = √3। তাহলে tan কত ডিগ্রি মান √3 হয়, tan 60 ডিগ্রি, তাহলে এখানে t এর ভ্যালু কত আছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রিকে আমরা রেডিয়ানে যদি লিখি tan π/3 হয়ে যাবে। তাহলে এখান থেকে t এর ভ্যালু আসছে আমাদের π/3। এবার এখানে আমাকে বলেছে মন্দন কখন 2 হবে, d2x/d22 = -2 হলে আমরা বলতে পারবো এটা মন্দন 2। যখন মাইনাস আসবে তখন ত্বরণটাকে মন্দন বলা হয়। তাহলে এখানে d2x/d22 যদি বের করি তাহলে কত পাবো, -cos t -√3 sin t। তাহলে d2x/d22 at t = π/3 মানে π/3 মানে 60 ডিগ্রিতে। তাহলে এখান থেকে -cos π/3 -√3 sin π/3। তাহলে cos 60 ডিগ্রি মানে sin 30, তাহলে এটা হয়ে যাবে -1/2, আর এখান থেকে এটা হয়ে যাবে -√3 × √3/2। তাহলে 3 কাটলে -1/2 × -1/2। সরি এখানে মিস্টেক আছে, -√3 কাটবে না, তো দুটোই তো উপরে আছে। তাহলে এটা √3 আর sin 60 ডিগ্রি √3, তাহলে √3/2। তাহলে এখানে √3 তাহলে 3/2 পাচ্ছি। তাহলে -2 যদি কমন নিই, -1 -3, তাহলে এখানে -4/2 মানে এখানে -2 পাচ্ছি। আর আমাকে মন্দন -2 বলেছিল, তাহলে -2 পাচ্ছি, তার মানে এটা সত্য হয়ে যাচ্ছে। তাহলে অ্যাসাসেন এটা সত্য হয়ে যাচ্ছে। এবার কারণ বলেছে আমাদের কোণাটির বেগ dx/dt আমরা জানি, আর মন্দন হলে -d2x/d2, তাহলে এই ভ্যালুটা মাইনাস হয়ে যাবে। -d2x/dt2 কখন হয়, যখন মন্দন হয় তখন d2x/d22 এটা মাইনাস হয়ে যাবে, আর ত্বরণ হলে এটা পজিটিভ হবে। তার মানে তার মানে এটাও সত্য। তাহলে পৃথকভাবে সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। তাহলে 26-এর ক্ষেত্রে অপশান এ পেয়ে যাচ্ছি। তাহলে আজকে এ পর্যন্ত থাক। আমাদের
মডেল কোয়েশ্চেন পেপার 14-26 পর্যন্ত হলো। এর পরবর্তীতে আমরা 27 থেকে বাকিটি করার চেষ্টা করব। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।